আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। যতগুলা মামলা করছি সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আপনি দেখেন কালাম মুর্শিদি, আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব, এরপর হচ্ছে গিয়ে এস আলম, সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম। আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা এই আমাদের কল্যাণমন্ত্রী উনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি আমাদের যে সমরেজা সাহেব উনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমি কথা বলছি। মাননীয় সাবেক রেলমন্ত্রীর বিষয় নিয়ে আমি কথা বলছি। যেমন ধরেন আমি স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হইলো দুইটা জায়গায় আমার, আপনি আমাকে আনকম্প্রোমাইজিং। একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুকে বহন করি, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি বিটি, তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না। ওকে, কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করবো না, বরং বিরোধী দল যারা করবে, ধরেন বিরোধী দল বঙ্গবন্ধুর যিনি মানবেন না, তিনি আসলে এই দেশে জাতির জন্য কে যিনি মানবেন না, বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেজি মনে হয়। তা আপনি এই বি টিমের যেটা বলতেছেন, আওয়ামী লীগ বি টিম, সি টিম কিনা বা জাতীয় এরকম হচ্ছে কিনা, এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদে একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে বঙ্গবন্ধুর আমি একটা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি ছোটই করবেন, আমি জানি আপনি ছোটই করবেন, আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। যে আপনি কি মনে করেন কিনা এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা আমি শুধু উত্তর দিচ্ছি আপনাকে। আমি এই জায়গাতেই থাকতে চাই। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি মনে করেন যে এই জায়গায় থাকতে চাই, ভোট হবে হচ্ছে আমরা, আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন, এই যে দুর্নীতি, দুর্নীতি হচ্ছে কি শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো, যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলো তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করবো না। এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন? আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক, আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর। আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই, আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হয়েছে কি, আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার প্রধান, দলীয় প্রধান, এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই আমার এই পর্যায়ে কোনো প্রশ্ন, আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন? আমার কিন্তু আমি প্রশ্ন আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আলোচনা থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন, কিন্তু যখন সরকারে আপনি আসবেন, যেমন আপনি যেমন মডারেটর, তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে, যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে। কিন্তু যে মেইন জায়গাটা, এই জায়গাটা ইনটেক্ট। ওকে, আর আমি একটু অন্য প্রসঙ্গে, আপনি যে কথাটা শুরু করেছিলেন যে আপনি সাকিবের রাজনীতি নিয়ে কথা বলার বা নির্বাচন নিয়ে কথা বলার প্রসঙ্গে বলতেছিলেন, আমি আসলে সাকিবকে প্রশ্ন করেছিলাম এটা জয় পরাজয়ের কোষ্ঠী পাথরে, এটা কি উনি কি মনে করেন? উনি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে, কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন, 10% মাত্র ভোট পড়েছে, 90% ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে, সেই জন্য এই প্রসঙ্গটা তোলা। আর মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন, আপনি আমাদেরকে বলছেন, অনেক দর্শক আমাদেরকে দেখছেন, আপনারা শুনলে আসলে দর্শকরা 46,000 দর্শক একসঙ্গে লাইভ দেখছেন ইউটিউব এডিটে, বড় নাম্বার। তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ
এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই, আপনি সেটির মধ্যে বলবেন, আমরা এটি দেখবো যে আপনি এটি আসলে কিভাবে এটি পালন করেন বা কিভাবে এটি এক্সিকিউট করেন, নিশ্চয়ই আপনি আমাদেরকে এটি দেখাবেন। আমি এটা সবাই চুরি করছে, তাহলে তো তার পদত্যাগ করা উচিত। তাহলে আমি মনে করি পরিষ্কারভাবে বাংলাদেশে যে দুর্নীতি চলছে তার সম্পূর্ণ দায় বাংলাদেশের প্রধান সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রীর উপরে বর্তায়। তাহলে তিনি কি তাকে প্রশ্ন করবেন? তিনি দুর্নীতির বিরুদ্ধে করবেন? তিনি কি নির্বাচনে ভয়ঙ্কর কারচুপি নিয়ে কোনো প্রশ্ন তুলবেন? যদি এগুলো নিয়ে উনি প্রশ্ন না তোলেন, ওনার দুর্নীতি বিরোধী লড়াই নিয়ে কি মানুষ একই রকম আস্থা রাখতে পারবে? আমি জাস্ট এই প্রশ্নটা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে করতে চাই, আপনি যদি একটু ছোট করে একটু রেসপন্ড করেন। সাকিব ভাই একটি স্পেসিফিক প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিয়েছেন। শুনে বিষয়টা কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই। বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে। আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে, তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে। আপনি আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন, বারবার বলতেছেন যে স্যাবোটাজে যদি হয়, আপনারা যদি এত বিশ্বাস রাখেন স্যাবোটাজের উপর, তাহলে এইসব আন্দোলন করে লাভ কি? আপনারা এইসব ব্যারিস্টার সুমন, খোদ ঢাকা শহরের মধ্যে একটা ট্রেনে আগুন দেওয়া হবে, সরকার সেই সময় এতগুলি আইন শৃঙ্খলা বাহিনীর লোক হচ্ছে রাস্তায়, সেটি প্রোটেক্ট করতে পারবে না। সংগঠন যদি আপনারা হরতাল ডাকেন, হরতাল ডাকার পর যদি আপনারা পুরা নির্বাচনের আগের দিন পরের দিন হরতাল ডাকলেন, তো হরতাল মানেই তো হচ্ছে কি আপনার কর্মীরা বের হবে। এবং এখন আপনি এই ধরনের সব জিনিসে আপনি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব স্যাবোটাজ, মানে আর বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না। তাহলে এর মানে তো হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন? আপনারা তাহলে তো টাকা দরকার নেই। আপনি তো কি করবেন, প্রতিবাদ জানাবেন না? প্রতিবাদ জানাবেন না? প্রতিবাদ জানাচ্ছেন, এই জন্য তো হরতাল ডাকতেছেন, এবং আমরা বলছি যে এটা ওনারা করতেছেন। এবং বিভিন্ন জায়গায় একটা জায়গায় বিএনপি একবারের জন্য বলে নাই হরতাল ডাকা ট্রেনে আগুন দেন, একবারের জন্য বলে নাই। আমি বলি নাই যে বিএনপি এখন, আমি যে জিনিস হচ্ছে প্রমাণিত হয় নাই, কিন্তু ধরে নেওয়া হবে আপনি যদি হরতাল ডাকেন। আমার নিজের গাড়িও পিকেটিং এর শিকার হয়েছে। এখন হরতাল ডাকলে পিকেটিং হইতে পারে, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। আর আপনি কিভাবে হরতাল ডাকার পর আপনি ভাবতেছেন যে আপনার কর্মী বাহিনী বা আপনার যারা আছে, ঠিক আছে, আপনারা তো পরিষ্কার। ব্যারিস্টার সুমন, আমি যদি সাকিব ভাইয়ের প্রশ্নটা একটু অন্যভাবে করি, আপনি বলছেন যেটা একদিনে বাংলাদেশে অবস্থা আসে না, একদিনে এটা দূর করা যাবে না, আপনার এর মধ্যে দাঁড়িয়েছেন। কিন্তু ব্যারিস্টার সুমন, আপনার একটা পরিচিতি আছে, সেটা আজকে এমপি হওয়ার জন্য না, গত 10-12 বছরে আপনার অসংখ্য খাটাখাটির পর আপনার একটা পরিচয় দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি সেই দুর্নীতিবাজদের এগেইনস্টে দাঁড়িয়ে মানে একটি প্রতিসভা এবং তাদেরকে সামাজিকভাবে পরিচিত করার জন্য কোন একটা উদ্যোগ কি নেওয়া আপনার উচিত ছিল না 10 বছরে, মানে সরাসরি ভাবে? এবং প্রশ্ন করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে একটা দেশের সরকার প্রধান বা যিনি রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্তরে আছেন, তার নজরে এগুলি পড়ছে না এবং তিনি কোনো প্রতিকার করছেন না, শুধু সেটি এমনি একটু পাচ্ছে, পড়ছে না? আমি প্রথম প্রশ্নটা আবার হারাই গেছি, আপনি সেকেন্ড প্রশ্নতে যাওয়াতে প্রতিবাদ আমি আমার এই পর্যন্ত হাইকোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেইনেন্ট হয়ে যতগুলা মামলা করছি, সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আপনি দেখেন এই আওয়ামী লীগের সালাম মুর্শিদি, আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব, এরপর হচ্ছে গিয়ে এস আলম, সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম। আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা, এই আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে, দীপুমণি না, শিক্ষামন্ত্রী না, সমাজ কল্যাণ মন্ত্রী, উনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি আমাদের যে সমরেজা সাহেব, উনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমি কথা বলছি। মাননীয় সাবেক রেলমন্ত্রীর বিষয় নিয়ে আমি কথা বলছি। আপনি যাদের কথা বলছেন সবাই মন্ত্রী থেকে বাদ পড়ছে, এইটা একটা ভালো জিনিস হয়েছে। যাদের কথা বলছেন তারা সবাই আরেকটা জিনিস দেখেন, আমি যাদের বিরুদ্ধে কথা বলছি, গোলাপ সাহেব ফেল করছেন, উনার প্রায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। আর যারা বেঁচে গেছেন তারা খুব অল্পতে বেঁচে গেছেন, মন্ত্রিত্ব থেকে বাদ পড়ছেন। এবং বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আপনি যেটা বলছেন যে আমি কিন্তু আমার ফেসবুকের মাধ্যমে জীবনে সবচেয়ে বেশি ঝুঁকি আমি নিছি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি, এরপরে যে আমি টিকে আছি, এটা আমার কাছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। আমি কিন্তু বলছি না যে আপনারা দুর্নীতির বিষয়ে যা যা বলছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি ব্যারিস্টার সুমন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু সাকিব ভাই আপনাকে একটি প্রশ্ন করলেন, আপনি সাকিব ভাইকে কোনো প্রশ্ন করতে চান কিনা সেটি দিয়ে আসলে আমরা সাকিবের সাথে আজকে আলোচনা বা আমি সাকিব ভাইয়ের ব্যাপারে আমার একটা উন্নত ধারণা, আমি কিছু বলতে চাই না, শুধু সাকিব ভাইকে বলতে চাই, সাকিব ভাই চলেন বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে কাজ করি। তাইলে আমার মনে হয় সাকিব ভাই যেভাবে সুন্দর করে কথা বলেন, আমার বিশ্বাস ওনার এলাকায় যদি উনি যান, তাহলে আগামীবার উনাকে আমি পাবো সংসদে। সাকিব ভাই, আমরা একটু শেষ পর্যায়ে আসি। আপনি ব্যারিস্টার সুমনের কথা তো আপনি শুনলেন, আমরা একটু আপনাদের ভবিষ্যৎ আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি বা কিভাবে কি করবেন সেই জায়গাটা থেকে, এখন নিশ্চয়ই আপনার সিদ্ধান্ত নেন, কিন্তু কিছুটা পরিকল্পনা নিশ্চয়ই করেছে, সেই জায়গা থেকে যদি একটু বলেন 2 বা 3 মিনিটে, তাহলে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে পারি। অনেক ধন্যবাদ। আমি এই বিষয়টাতেই শেষ কথা বলতে চাচ্ছিলাম, আপনি আমাকে সেই প্রশ্নটাই করেছেন। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে আমরা আন্দোলনের মধ্যেই আছি। আজকেও আমরা একটি সমাবেশ করেছি এবং আমাদের আন্দোলন চলমান আছে। তবে এই যে মানে যেটা আমি আগেই বলেছি যে এই প্রবল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা নিরস্ত্র জনগণ কিভাবে লড়াই করব,
তার ক্ষেত্রে আমাদের নতুন করে অবশ্যই পরিকল্পনা করতে হবে এবং এই নতুন পথের অনুসন্ধান আন্দোলন চলমান অবস্থাতেই আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা পাথেয় হচ্ছে এই যে মানুষ যে অহিংস আন্দোলনে যেভাবে সাড়া দিয়েছেন, তার নিজের অবস্থান থেকে তার যে সক্রিয়তা তারা দেখিয়েছেন যে তারা ভোট কেন্দ্রে যাননি, এই অবস্থান থেকে কিভাবে একটা সক্রিয় রাজনৈতিক এবং আন্দোলনের শক্তিতে পরিণত করা যায়, কিভাবে তারা মানে অহিংস পন্থাতেই রাজপথে আসতে পারেন এবং তার পথ পদ্ধতিগুলো আমাদের অনুসন্ধান করতে হবে। কেননা একটা এইরকম রাষ্ট্রশক্তি যাদের এই ক্ষমতাও আছে যে আগের দিন রাতেই তারা বলছেন যে সহিংসতা করা হবে, নানা নাশকতা করা হবে, পরের দিন ট্রেনে আগুন লাগে, কিন্তু মানে সেইখানে ঢাকা শহরেই সেটা ঘটে, তারা আবার প্রোটেক্ট করতে পারেন না, কিন্তু বিরোধী দলের উপরেই সেই দায়টা আসে। আবার বিরোধী দলের দিক থেকে তদন্তের দাবি তোলা হয়, এমনকি জাতিসংঘের অধীনে তদন্তের দাবি তোলা হয়, সেগুলো অগ্রসর হয় না। তো এই বাস্তবতাটা কিন্তু আমাদের বিবেচনার মধ্যে নিতেই হচ্ছে যে আগামী দিনে পুরনো এই ধরনের পথগুলো কি আমাদের আন্দোলনের পথ দেখাবে, নাকি আমরা নতুন পথের অনুসন্ধান করে এই আন্দোলনকে এমন জায়গায় নিতে পারবো যে সরকার শেষ পর্যন্ত জনগণের দাবি মানতে বাধ্য হয়। জনগণের সামনে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সামনে আর কোনো এটা আমরা পরিষ্কার। এটা ছোট্ট যোগ, বিদেশিদের কাছে আপনাদের কোনো আশা আছে আর মানে মার্কিন যুক্তরাষ্ট্র? দেখুন না, আমি আবারও বলি যে ওবায়দুল কাদের সাহেব আজকেও বলেছেন বাংলাদেশ তিনটা সংকটে আছে, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক। এই কথাগুলো কিন্তু আমরা একদিন বলেছি যে এই সংকটে যাবে। তাহলে এখান থেকে উদ্ধার পাওয়ার রাস্তা হচ্ছে আমাদের একটা ইনক্লুসিভ পলিটি নির্মাণ, যেখানে সকলেই একই রাজনৈতিক ব্যবস্থার অধীনে আসতে পারবে। তার জন্য যে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত দরকার, সেইটার লড়াই আমরা করছি। এই লড়াইয়ে গণতান্ত্রিক বিশ্ব আমাদেরকে সমর্থন করবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা যেটা মনে করি বাংলাদেশের জনগণই বাংলাদেশের পরিবর্তনের মূল শক্তি। সাকিব ভাই, আমাকে একটু ব্যারিস্টার সুমনের সাথে একটু যদি ছোট করে, সাকিব ভাই আপনার সমস্যা হচ্ছে আপনি শুধু শুনতে ইচ্ছা করে, সেজন্য আপনি একটু কম করে যদি বলেন আর কি, তাহলে আমরা একটু সময় পাই। আমি যেটা বলছি যে ব্যারিস্টার সুমন যে আর্গুমেন্টটা করলেন যে আমি এই নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচনকে বৈধতা দিচ্ছি, বরং এবং আমাদের যে দাবি ছিল সেটা নাকি হালকা হয়ে যাচ্ছে, বরং পুরো উল্টো জিনিস। এই নির্বাচন নিয়ে কথা বলে আমরা এটা প্রমাণ করছি যে বিরোধী দল যে নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি, তার ভ্যালিডিটিটা কতটা প্রকট ভাবে প্রমাণিত হলো। যে 2018 সালে বিরোধী দল অংশ নেওয়ার ফলে যেখানে মানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় না, সেই 2024 সালে ভোটারদের হাতে পায়ে ধরা হয়, ভিজিএফ কার্ড কেড়ে নেওয়া হয়, তারপরে হচ্ছে টাকার প্রলোভন দেখানো হয়, ভোট কেন্দ্রে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা আওয়ামী লীগের মতো দলকে বলতে হয়। এবং যেই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনে 74-75 থেকে 86% পর্যন্ত ভোট হয়, 96, 2001, 2008, সেই দেশে ভোট কেন্দ্রে ভোটার আপনি কিন্তু খুবই একতরফা অভিযোগ করছেন। আপনি ভুলে যাচ্ছেন 6-7 তারিখ বাংলাদেশে হরতাল ছিল। আপনি ভুলে যাচ্ছেন যে অন্তত পক্ষে বেশ কয়েকটা জায়গায় আগুন দেওয়া হয়েছে, মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে, মানুষকে বলা হয়েছে যে ইলেকশনে যাবে তাকে আমরা চিনে রাখছি, সে হচ্ছে জাতীয় বেইমান। আপনি সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন দেখেছেন, ইলেকশনে কথা যে বলবে, ইলেকশনে আঙ্গুলের দাগ দিয়ে দেখাবে, তারকে চিনে রাখা হবে, তার তালিকা করে রাখা হবে, এগুলি বহু কথা কিন্তু বলা হয়েছে। আরো একটা কথা আমি বলতে চাই, আপনি একটা মিনিট, বাংলাদেশে যে প্রবল রাষ্ট্রশক্তি এবং তার ছায়াতলে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দলের যে কর্মী বাহিনী, যারা মানে ব্যাপকভাবে গুন্ডা বাহিনী হিসেবে অনেক সময় হামলায় পড়ে যান, সেই রকম একটা ত্রাসের রাজত্বে বিরোধী দলের সোশ্যাল মিডিয়াতে আপনি এই সমস্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে, খালেদা প্রমাণিত হয়েছে, এটা কি স্যাবোটাজ নাকি এটা প্রতিবার সাকিব ভাই স্যাবোটাজের কথা বলা হয়, তাহলে ইলেকশনের আগে হরতাল ধর্মঘট কেন দেওয়া হয়? ভোট বর্জনের কথার সাথে হরতালের কি সম্পর্ক সাকিব ভাই? আপনারা হরতাল কেন দিবেন? হরতাল দিলে তো পিকেটিং করতেই হবে। আমরাও তো মাঠে ছিলাম, আমরা তো জানি হরতাল কেন। পিকেটিং করিনি আমরা কোনো পিকেটিং করিনি, কোনো পিকেটিং হয়নি। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা হরতাল আহ্বান করছি, এটা শান্তিপূর্ণ হরতাল এবং মানুষ যাতে ভোট বর্জন করেন সেই জায়গায়। তাহলে এটা নিয়ে আপনি ইয়ে করতে পারবেন, তর্ক করতে পারবেন। আমরা একটা খালি ঘোষণা দিব যে আমরা ঘোষণা দিয়ে অহিংস আন্দোলনে এসেছি, সরকার এই স্যাবোটাজ করছে বলে। এখন আমি একটু প্রসঙ্গে আসি, ব্যারিস্টার সুমনের আরেকটি প্রসঙ্গে। উনি বলেছেন যে উনি দুর্নীতি নিয়ে কথা বলতে চান, খুব ভালো কথা।